বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে বিগত ক্লাসে আমি কার্যপত্র নিয়ে আলোচনা করছিলাম। সেই কার্যপত্রের যে মূল বিষয়টি সমন্বয় জাবেদা, সেই সমন্বয় জাবেদার মাঝখানে যে আমাদের কিছু টেকনিক বা মেথড আমরা বলেছিলাম যে সমন্বয় জাবেদাকে সহজ করে বোঝার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করব। সেই কৌশলগুলো সম্পর্কে আজকে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমি একটি প্রাক ধারণা তোমাদেরকে দিয়েছিলাম এই সংক্রান্ত। আজকে আমরা একটি উদ্দীপকের আলোকে কিছু সমন্বয় জাবেদা প্র্যাকটিক্যালি করব। আমরা এখানে সেই কৌশল বা পদ্ধতিটি আমরা এখানে আজকে ব্যবহার করে আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই সমন্বয় জাবেদা শিখে ফেলা যায় এবং যে কেউ চাইলেই এই সমন্বয় জাবেদা, যেটি কিনা অনেকের জন্যই একটি ভীতিকর ব্যাপার এবং খুব কঠিন একটি টপিকস বলে মনে করে, তারাও আজকের ক্লাসটি যদি মনোযোগ দিয়ে করে আন্তরিকতার সাথে, তাহলে আশা করব যে তারা সমন্বয় জাবেদা আজকের ক্লাসেই শিখে যেতে পারবে। পাশাপাশি আমরা এখানে লিখেছি যে সমাপনী দাখিলা এই কার্যপত্রের আরেকটি পার্ট, একটি অংশ। আমরা সৃজনশীল যে প্রশ্ন থাকে আমাদের ক, খ, গ তিনটি অংশ, সেই ক, খ, গ এর খ এবং গতে আমরা জানি যে একটি কার্যপত্র প্রস্তুত করতে বলা হয়ে থাকে খতে অথবা গতে, আর ওই খ বা গ এর আরেকটি অংশ জুড়ে থাকে হচ্ছে সমাপনী দাখিলা। খুব সহজ একটি বিষয়, ট্র্যাডিশনাল বলা যেতে পারে যে এই কার্যপত্র অধ্যায় থেকে যে অঙ্কটি আসে বা যে উদ্দীপকটি আমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে দেওয়া হয়, সেখানে সৃজনশীল প্রশ্নের মধ্যে এই দুটি বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই কমন থাকে। যে একটি কার্যপত্র প্রস্তুত করতে বলা হবে, এটা মোটামুটি নিশ্চিত। পাশাপাশি আরেকটি অংশে সমাপনী দাখিলা করতে বলা হয়ে থাকে। এই দুটি বিষয় আমি দেখেছি অনেক শিক্ষার্থীর কাছেই একটু জটিল বা একটু কঠিন বা দুর্বোধ্য বলে মনে হয়। তো সেই দুর্বোধ্য বা জটিল বিষয়টিকে আজকে একেবারেই পানির মতো সহজ করে দেওয়ার জন্য আমি এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। আশা করব আমরা সবাই খুব মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনব এবং বোঝার চেষ্টা করব যে আমরা আসলে কিভাবে খুব সহজে কিছু কৌশল অবলম্বন করে এই দুটি টপিকস, যা কিনা একটু দুর্বোধ্য, সেটিকে সহজভাবে করে ফেলতে পারি। তো আমরা আলোচনার শুরুতেই যে বিষয়টি বলবো, যেটি বলেছিলাম আমরা গত ক্লাসে, যে আমরা সমন্বয় জাবেদার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো একটু বেশি করে খেয়াল রাখতে হয় বা গুরুত্ব সহকারে যে বিষয়গুলো দেখতে হয়, তা হচ্ছে যে সমন্বয়টি দেয়া থাকে, অর্থাৎ কার্যপত্রের যে উদ্দীপকটি দেয়া থাকে আমরা জানি যে সেটি একটি রেওয়ামিল আলোকে হয়ে থাকে, একটি রেওয়ামিল দেওয়া থাকে, তার নিচে কিছু অন্যান্য তথ্যাবলী দেয়া থাকে যা কিনা সমন্বয় নামেই আসলে পরিচিত। সেই রেওয়ামিলের যে হিসাব শিরোনামগুলো বা হিসাবগুলো, সেই হিসাব শিরোনামগুলোর সাথে এই অন্যান্য তথ্যাবলীগুলোকে সমন্বয়পূর্বক আমাদেরকে একটি পূর্ণাঙ্গ ওয়ার্কশিট তৈরি করতে হয় বা কার্যপত্র তৈরি করতে হয়। যেই কার্যপত্রে আমরা একাধারে রেওয়ামিলকে দেখাই, তারপর সেখানে আরেকটি কলামে আসে সমন্বয়, তারপর সেই সমন্বয়ের পর যে কলামটি হয় সেটি হচ্ছে সমন্বিত রেওয়ামিল। সেই সমন্বিত রেওয়ামিলের আলোকে আমরা পরবর্তী অংশে করে থাকি বিশদ আয় বিবরণী এবং সর্বশেষ অংশে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটি মাত্র অঙ্ক বা একটা ওয়ার্কশিট, সেই একটা ওয়ার্কশিটে কিন্তু আমরা 4 থেকে 5টি অংশ বা 4 থেকে 5টা অঙ্ক করে ফেলছি। তাহলে নিঃসন্দেহে এই বিষয়টি একটু বৃহদাকৃতির বা একটু বেশি কাজ এখানে আসলে থাকে। আমরা আমাদের কথাতেই বুঝতে পারছি, কারণ হচ্ছে যে যেখানে একটি অঙ্ক করতে গেলেই আমাদের হিমশিম খেতে হয়, সেখানে
একই পৃষ্ঠার মধ্যে, একটা পৃষ্ঠার মধ্যে 4টি অঙ্কের একটি সমন্বয় ঘটে, সেটি কিন্তু আসলেই খুব সহজ ব্যাপার নয়। কিন্তু আসলে এখানে মূল যে বিষয়টি সেটি হলো যে একটি কার্যপত্রের মধ্যে আমরা যেই অংশগুলো করে থাকি, যেমন রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, তাতে যে উদ্দীপকটি দেওয়া থাকে সেই উদ্দীপকে এমনভাবেই বা এমন কিছু টপিকস বা হিসাব শিরোনাম দেওয়া থাকে যেগুলো আমরা খুব সহজে শুধুমাত্র একটু সুশৃঙ্খলভাবে বিন্যাস করে দিলেই এই ওয়ার্কশিট বা কার্যপত্রটি তৈরি হয়ে যায়। এখানে আমরা আলাদা করে এই অঙ্কগুলো করতে গেলে যতটা ডিটেলস আমরা কাজ করি, যতটা আমরা ব্যাখ্যা সহকারে বা যেভাবে ছকের মাধ্যমে আমরা দেখাই, এখানে কিন্তু আমরা সেইভাবে কিছু লিখব না। মনে রাখতে হবে যে ওয়ার্কশিট হচ্ছে একটি খসড়া হিসাব। এখানে আমরা চূড়ান্তভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে আমাদের আগের যে কাজগুলো, সেই কাজগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা, সেই জায়গাগুলোতে কোনো প্রকার ভুল ত্রুটি রয়েছে কিনা, এই বিষয়টা শেষবারের মতো একটু ঝালাই করে নেওয়া বা যাচাই বাছাই করে নেওয়া হয় যেই হিসাবে, সেটি হচ্ছে কার্যপত্র। তো এই ওয়ার্কশিট বা কার্যপত্রে আমরা যে উদ্দীপকে আমাদের রেওয়া মিলটি দেয়া থাকে, প্রথমেই আমরা আমাদের যে কলামটি থাকে, আমরা বলেছি তোমাদেরকে যে 8 ঘরা, 10 ঘরা এবং 12 ঘরা, এই 3 ধরনের কার্যপত্র হয়ে থাকে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে 10 ঘরা। আমরা 10 ঘরা কার্যপত্রের প্রতি একটু বেশি গুরুত্ব আরোপ করি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বোর্ডের কোশ্চেনগুলোতে এই 10 ঘরা কার্যপত্রটি আসে আসলে। তো 10 ঘরা কার্যপত্রের মধ্যে আমাদের যে কয়টি কলাম নিয়ে কাজ করতে হয়, তার মধ্যে প্রথম কলামটি হচ্ছে রেওয়া মিল। অর্থাৎ উদ্দীপকে যে রেওয়া মিলটি দেয়া থাকে, হুবহু সেই রেওয়া মিলটিকেই সেই আমাদের যে কার্যপত্রের ছক বা ফরম্যাট, সেই ফরম্যাটে বসিয়ে দেয়া। অর্থাৎ হিসাবের শিরোনামের যে ঘরটি বা কলামটি থাকবে আমাদের, সেই হিসাবের শিরোনামের কলামটিতে আমরা রেওয়া মিলের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোকে ক্রোনোলজিক্যালি বা ধারাবাহিকভাবে আমরা লিখব। লিখার পর সেখানে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, রেওয়া মিলের ঘরে দুটো দিক থাকবে, একটা ডেবিট টাকার ঘর, একটা ক্রেডিট টাকার ঘর। সেই ডেবিট টাকার ঘরে ডেবিটগুলো বসাবো, ক্রেডিট টাকার ঘরে ক্রেডিটগুলো বসাবো। এখানে উদ্দীপকে রেওয়া মিলটি যে প্রস্তুত করে দেয়া থাকে সেটি কিন্তু একটি পূর্ণাঙ্গ রেওয়া মিল। তো তুমি হুবহু সেই রেওয়া মিলটিকেই কার্যপত্রের যে প্রথম অংশ বা প্রথম পার্ট যে রেওয়া মিল, সেখানে বসিয়ে দিলেই কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি একটি পার্ট বা একটি অংশ সম্পূর্ণ করে ফেলতে পারলে। তাহলে এই একটি অংশ বা প্রথম অংশটি সম্পূর্ণ করতে গিয়ে তোমাকে কিন্তু কোনো ধরনের বেগ পেতে হয়নি, কারণ উদ্দীপকে বা প্রশ্নপত্রে যা দেয়া ছিল তুমি শুধুমাত্র সেটিকেই কপি পেস্ট করেছো। এখানে তুমি সেটিকেই সেখান থেকে নিয়ে এসে হুবহু বসিয়ে দিয়েছো। এখানে তোমার কোনো ধরনের মেধা বা জ্ঞান আসলে প্রয়োগের প্রয়োজন পড়েনি। কাজেই আমি নিঃসন্দেহে বা নির্দ্বিধায় বলতে পারি, এই প্রথম অংশটির জন্য আমাকে কোনো প্রকার প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না, যে কেউ এই কাজটি আমরা করে ফেলতে পারবো। এবার আসো দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় যে অংশটি আমাদের রেওয়া মিলের পরে, সেটি হচ্ছে সমন্বয়। অর্থাৎ উদ্দীপকের যে রেওয়া মিলটি দেওয়া থাকে, সেই রেওয়া মিলের নিচে যে অন্যান্য তথ্যাবলীগুলো দেওয়া থাকে, সেই অন্যান্য তথ্যাবলীগুলোই হচ্ছে সমন্বয়। আমাদেরকে বলা হয়ে থাকে যে এই রেওয়া মিলের আইটেমগুলো বা হিসাবগুলোর সাথে এই নিচের যে অন্যান্য তথ্যাবলী বা সমন্বয়গুলো, এগুলোকে সমন্বয় সাধন পূর্বক আমাদের এই কাজটি করতে হবে। তাহলে সমন্বয়ের যে ব্যাপারটি বা বিষয়টি, এটিই কিন্তু কার্যপত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এবং প্রাণ বলা চলে। অর্থাৎ এই সমন্বয় জাবেদা, এই দাখিলাটা যদি তুমি সঠিকভাবে দিতে পারো, তাহলে বাকি যে কাজগুলো, পরবর্তী যে আরও 3টি ধাপ, সেই 3টি ধাপে তোমাকে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হতে হবে না বা শঙ্কিত হতে হবে না। সেটি খুব সহজে স্মুথলি তুমি করে ফেলতে পারবে। কাজেই এই সমন্বয়ের জায়গাটিতে গুরুত্ব আরোপ করতে হবে। আমি
প্রত্যেকটি ক্লাসেই আমার কার্যপত্র সংক্রান্ত বা আর্থিক বিবরণী সংক্রান্ত প্রত্যেকটি ক্লাসে আমি বলে থাকি যে সমন্বয় জাবেদার গুরুত্বটা আসলে কতটুকু। এই সমন্বয় জাবেদা যদি তুমি না বুঝতে পারো বা না করতে পারো, তাহলে কিন্তু কার্যপত্র করা যেমন তোমার পক্ষে সম্ভব হবে না, তেমনি তুমি কিন্তু বাধ্যতামূলক যে চ্যাপ্টারটি আমাদের আর্থিক বিবরণী, সেটিও কোনোদিনও করতে পারবে না। আবার এই যে সমন্বয়টি থাকে, সেই সমন্বয়টি রেওয়া মিলের নিচে যে তথ্যাবলী, অন্যান্য তথ্যাবলী হিসাবে আসে, সেখানে তুমি লক্ষ্য করলে দেখবে যে বিগত 20 বছরের প্রশ্নপত্র যদি বোর্ডের তুমি ঘাটাঘাটি করো, তাহলে সেখানে দেখবে যে সর্বোচ্চ 4 থেকে 5টি সমন্বয় সেখানে থাকে। মাত্র 4 থেকে 5টি সমন্বয়। এই 4 থেকে 5টি সমন্বয় তুমি যদি সঠিকভাবে লিপিবদ্ধ করে ফেলতে পারো, তাহলেই তুমি ধরে নিতে পারো তোমার পুরো কার্যপত্রটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। কাজেই এই সমন্বয়ের জায়গাটি আমাদের শিখতে হবে বা বুঝতে হবে আমরা কিভাবে সহজে এই কাজটি করব। তো সমন্বয়ের পর যে অংশটি আসে আমাদের, সেটি হচ্ছে সমন্বিত রেওয়া মিল। অর্থাৎ প্রথম যে আমি অংশটি করেছি সেটির নাম ছিল রেওয়া মিল। তাহলে প্রথম যে অংশটি আমরা করেছি বা করব সেটির নাম থাকবে রেওয়া মিল। এই রেওয়া মিল যেটি দেয়া থাকবে, এই রেওয়া মিলের সাথেই সমন্বয় সাধন করার জন্য আমাকে অন্যান্য কিছু তথ্যাবলী দেয়া থাকে। কাজেই দ্বিতীয় পার্ট বা অংশে আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে সমন্বয় দাখিলা। রেওয়া মিলের পরই আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে সমন্বয় দাখিলা। এই সমন্বয় দাখিলা দেওয়ার পর, অর্থাৎ যে অন্যান্য তথ্যাবলী সেগুলোকে সমন্বয় করার পর, খুব স্বাভাবিকভাবেই স্বভাবতই কি হবে যে প্রথম যে রেওয়া মিলটি ছিল সেই রেওয়া মিলটি কি আগের মতোই থাকবে না আপডেট হয়ে যাবে? সেটি অবশ্যই আপডেট হবে। অর্থাৎ সেখানে যেহেতু কিছু সমন্বয় থাকবে, কোনো কোনো হিসাব শিরোনামের সাথে বা আইটেমের সাথে যেহেতু কিছু সমন্বয় দেওয়া থাকবে, কাজেই সেই হিসাব শিরোনামগুলোর অ্যামাউন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই হিসাব শিরোনামগুলোর অ্যামাউন্টটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের প্রকৃত যে রেওয়া মিলটি সেটি কিন্তু সমন্বয়ের পরেই আমরা পাবো। সেটির নাম হবে সমন্বিত রেওয়া মিল। সেটির নাম হবে সমন্বিত রেওয়া মিল। উদ্দীপকে প্রথমে যে রেওয়া মিলটি দেয়া থাকে, সেই রেওয়া মিলের প্রত্যেকটি হিসাবে কিন্তু সমন্বয় থাকবে না। কারণ হয়তোবা উদ্দীপকের রেওয়া মিলে 18টি আইটেম থাকতে পারে, কিন্তু তোমাকে সমন্বয় করতে বলা হবে 4 থেকে 5টি। আমি বলেছি যে সমস্ত বোর্ডের প্রশ্নগুলিতে তুমি দেখবে সর্বোচ্চ 4 থেকে 5টি আইটেম থাকে। তাহলে 4 থেকে 5টি আইটেমের সমন্বয় করতে বলার মানে কি? মানেই হচ্ছে শুধুমাত্র 4 থেকে 5টা হিসাব শিরোনামই হয়তোবা চেঞ্জ হবে, তাহলে বাকিগুলো কিন্তু ঠিকই থাকবে। অর্থাৎ রেওয়া মিলে ধরো দালান কোঠা রয়েছে 50,000 টাকা, তো সমন্বয়ে যদি দালান কোঠা সংক্রান্ত কোনো ধরনের সমন্বয় না আসে বা কোনো ধরনের পরিবর্তন না আসে, তাহলে দালান কোঠা সমন্বিত রেওয়া মিল যখন আমরা করব, তখন আবারও সেই 50,000 টাকাই হবে। অর্থাৎ এখানে কোনো ধরনের পরিবর্তন আসেনি, আমরাও করিনি, যা ছিল পূর্বে আমরা সেটিকেই আবার সমন্বিত রেওয়া মিলের মধ্যে লিখব। শুধুমাত্র যেই আইটেমগুলির সাথে সমন্বয় রয়েছে সেই আইটেমগুলো এখানে পরিবর্তন হবে। ধরে নাও রেওয়া মিলে প্রথম বেতন দেয়া ছিল 10,000 টাকা, পরবর্তীতে বেতন বকেয়া থাকার কারণে বেতন বাবদ ব্যয় কিছুটা বৃদ্ধি পেল। সেটি 10,000 টাকার পরবর্তীতে বলা হলো যে 2,000 টাকা বেতন বকেয়া রয়েছে। তাহলে 2,000 টাকা বেতন যদি বকেয়া থাকে, তাহলে বেতন বাবদ ব্যয় আগে আমি ধরে নিয়েছিলাম 10,000 টাকা, কিন্তু এখন আমি জানলাম কি যে বেতন বাবদ ব্যয় হবে অ্যাকচুয়ালি 12,000 টাকা, কারণ আরও 2,000 টাকার বেতন বৃদ্ধি পেয়েছে। তাহলে রেওয়া মিলে থাকবে প্রথম বেতন বাবদ 10,000 টাকা বেতন হিসাব নামে। আর সমন্বয় যখন আমরা করব, সেই সমন্বয়ে বকেয়া বেতনের যে জাবেদাটি আমরা করব, সেখানে আবারও বেতন হিসাব ডেবিট হবে এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট হবে। তাহলে বেতন হিসাব যে ডেবিট হলো আরও 2,000 টাকা, এটার মানেই হচ্ছে বেতন বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আমার মোট বেতন হয়ে গেল কত?
বা বেতন বাবদ আমার মোট ব্যয় 12,000 টাকায় দাঁড়ালো। তাহলে সমন্বিত রেওয়া মিলে ওই যে 10,000 টাকা রেওয়া মিলের এবং সমন্বয়ের আরও 2,000 টাকা ডেবিট দিকে, এই দুটোকে যোগ করেই আমরা সমন্বিত রেওয়া মিলে লিখব কি 12,000 টাকা। দ্যাট মিন্স যেখানে পরিবর্তন আনা দরকার পড়বে, যেখানে পরিবর্তন আনা উচিত হবে, আমরা শুধুমাত্র সেই হিসাব শিরোনামগুলোতেই পরিবর্তন নিয়ে এসে সমন্বিত রেওয়া মিলে সেটিকে আপডেট করে লিখব। তাহলে এটি ছিল আমাদের তৃতীয় পার্ট, সমন্বিত রেওয়া মিল। এখন আমরা যে সমন্বিত রেওয়া মিলটি পাব, এটি পাবার পর আমরা আগের যে সমন্বয় দাখিলা এবং রেওয়া মিল এই দুটোকেই ভুলে যাব পরবর্তী অংশ করার সময়। অর্থাৎ আমাদের নেক্সট যে পার্টটি করতে হবে সেটি হচ্ছে বিশদ আয় বিবরণী। তো এই বিশদ আয় বিবরণী করতে গেলে আমরা জানি যে আয় বিবরণীর মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করি। তো আর্থিক ফলাফল মানেই হচ্ছে নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করা। তাহলে এই নিট লাভ অথবা নিট ক্ষতিটি আমরা নির্ণয় করব আয় বিবরণীতে। কিভাবে করব সেটি? শুধুমাত্র আয় এবং ব্যয়গুলো লিখে। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে কি আসবে? আয় আসবে এবং ব্যয় আসবে। তাহলে বিশদ আয় বিবরণী করার সময় আমরা আমাদের এই রেওয়া মিলের দিকে তাকাবো না, সমন্বয় দাখিলার দিকেও তাকাবো না। আমরা লাস্ট আমাদের আপডেট যে অংশটি সেটি হচ্ছে সমন্বিত রেওয়া মিল। এই সমন্বিত রেওয়া মিলে যেই তথ্যগুলো এবং অ্যামাউন্টগুলো দেয়া আছে সেই তথ্য এবং অ্যামাউন্টগুলোই আমাদের জন্য তখন অ্যাপ্রোপ্রিয়েট এবং আমরা এটিকে ধরেই বাকি কাজটি করব। অর্থাৎ আমাদের আয় এবং ব্যয়গুলো যে নিতে হবে, আমরা এই সমন্বিত রেওয়া মিলের যে অ্যামাউন্টগুলো থাকবে সেই অ্যামাউন্টগুলো থেকে আয় এবং ব্যয়গুলোকে নিব। আমরা জানি যে আয় ক্রেডিট হয় এবং ব্যয় ডেবিট হয়। তো সমন্বিত রেওয়া মিলের ডেবিট পাশে যে আইটেমগুলি থাকবে সেগুলো ব্যয়ের আইটেম হবে এবং ক্রেডিট পাশে যে আইটেমগুলি থাকবে সেগুলো আয় অথবা দায়ের আইটেম হবে। তো আমরা ডেবিট পাশে হয় সম্পদ নয়তো ব্যয় থাকবে, ক্রেডিট পাশে থাকবে আয় এবং দায়। তো এই যে চারটি বিষয় দেখো, যে রেওয়া মিলের ডেবিট দিকে কি থাকতে পারে? রেওয়া মিলের ডেবিট দিকে থাকবে সম্পদ এবং ব্যয়। আর ক্রেডিট দিকে কি থাকবে? ক্রেডিট দিকে থাকবে আয় এবং দায়। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট হয়। অপরদিকে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, দায় বৃদ্ধি পেলেও ক্রেডিট হয়। এই জন্য ক্রেডিট পাশে এই দুটো আইটেম বসবে, ডেবিট পাশে এই দুটো আইটেম। তো এখন আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করব, এই আয় বিবরণী করার সময় আমার কি দরকার হবে? আয় বিবরণী করার সময় আমার প্রয়োজন হবে আয় এবং ব্যয়। তাহলে আয় এবং ব্যয় কোথায় আছে? ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে আছে। তাহলে ডেবিট দিকে কি কি আছে? ব্যয়ও আছে আবার সম্পদও আছে। ক্রেডিট দিকে আয়ও আছে, দায়ও আছে। তাহলে আয় বিবরণীর জন্য আমার দরকার কি? ব্যয়টা দরকার এবং আয়টা দরকার। তাহলে ডেবিট দিক থেকে যে আইটেমগুলি থাকবে তার মধ্যে থেকে আমি ব্যয়গুলোকে চিহ্নিত করে আয় বিবরণীর ডেবিট পাশে বসাবো। আবার ক্রেডিট দিকে যে আয় এবং দায় থাকবে সেখান থেকে আমি আয়গুলোকে আলাদা করে এই আয় বিবরণীতে বসাবো। তো নর্মালি আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের ব্যয়ের খাত অনেকগুলো থাকলেও আয়ের উৎস কিন্তু খুব কম থাকে। অর্থাৎ আমরা অনেকগুলো প্রক্রিয়া বা অনেকগুলো প্রসেসিংয়ের মাধ্যমে একটি পণ্য তৈরি করি বা একটি পণ্য আমরা কমপ্লিট করে সরবরাহ করি। তা আমাদের আয় হয় কিভাবে? সেই পণ্যটা বিক্রি করে। কিন্তু ওই পণ্যটাকে উপযোগ হিসেবে তৈরি করতে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো খাতে খরচ হয় বা হতে পারে। কিন্তু ফাইনালি আমি এখান থেকে যখন ফিডব্যাকটা নেই তখন কিন্তু শুধুমাত্র পণ্যটা বিক্রয় করেই আমি টোটাল কস্টগুলো আমি সেখান থেকে ম্যানেজ করে নিয়ে আসি। তাহলে আমার আয়ের উৎস কিন্তু মূল যে উৎস সেটি একটাই, বিক্রয় বা সেবা আয়। তাহলে এই আয় বিবরণীতে তুমি দেখবে যে
ক্রেডিট পাশে যে আয়গুলো আমরা খুঁজব সেখানে হাতে গোনা 2 থেকে 3টি আইটেম থাকতে পারে আয় পাশে, আর ডেবিট পাশে ব্যয় যেগুলো সেগুলো হয়তো বা তুলনামূলক কয়েকটা বেশি থাকবে। তো আমরা খুব সহজেই আয় ব্যয় চিহ্নিত করতে পারি, কারণ এটি হিসাব বিজ্ঞানের একেবারেই প্রাথমিক কাজ। আমরা শুরুর দিকে আমাদের যে হিসাব বিজ্ঞান পরিচিতি বা হিসাবের বইসমূহ দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় যেগুলো করেছিলাম সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো শিখে গিয়েছি যে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা সম্পদ। কাজেই আমরা খুব সহজেই এখানে আয় এবং ব্যয়টাকে চিহ্নিত করে আয় বিবরণীতে বসাতে পারবো। এখন আয় বিবরণীতে লক্ষ্য করো, আমরা যখন রেওয়া মিলটা তৈরি করব প্রথম, এই রেওয়া মিলে কী হবে, ডেবিট এবং ক্রেডিট দিক কিন্তু মিলে যাবে। অর্থাৎ যে উদ্দীপকটি দেয়া থাকবে সেখানেই এটা মিলিয়ে দেয়া থাকবে যে রেওয়া মিলের ডেবিট পাশে যত টাকা হবে ক্রেডিট পাশেও তত টাকাই হবে। আমরা জানি যে রেওয়া মিল আসলে গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটা প্রক্রিয়া। ওই ডেবিট ক্রেডিট যখন এক হয় বা সমপরিমাণ টাকার হয় তখনই আমরা বুঝতে পারি যে উভয় দিক মিলে গেছে, অর্থাৎ আমার হিসাব ঠিক আছে। তারপর আমি যখন সমন্বয় দাখিলা দিব, সমন্বয় দাখিলা দেওয়ার মানেই হচ্ছে সমন্বয় জাবেদা করা। আর জাবেদা করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, যে ঘটনাটি ঘটবে বা যে লেনদেনটি আমাদের দেয়া থাকবে সেখান থেকে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী আমাদেরকে দুটি পক্ষ আইডেন্টিফাই করতে হবে এবং সেই দুটি পক্ষকে নিয়ম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিখতে হবে। তাহলে এখানে এই ডেবিট ক্রেডিট আমরা বিশ্লেষণ করে দুটো দিকে কিন্তু লিখব। অর্থাৎ 5টা যদি আমাদের সমন্বয় দেয়া থাকে তাহলে 5টা সমন্বয়ে আমাকে কি করতে হবে, যে প্রত্যেকটি লেনদেনকেই কিন্তু একটা পক্ষকে ডেবিট করতে হবে, আরেকটা পক্ষকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ সমপরিমাণ টাকায়। তাহলে দেখা যাচ্ছে যে সমন্বয় দাখিলা দিতে গিয়ে আমরা সেখানেও ডেবিট এবং ক্রেডিট উভয় ঘরেই সমান সমান অ্যামাউন্টগুলো লিখব। কাজেই শেষ পর্যায়ে গিয়ে কিন্তু সমন্বয় দাখিলার যোগফলটাও মিলে যাবে, যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী আমরা একটি লেনদেন থেকেই দুটি পক্ষ চিহ্নিত করে সমপরিমাণ টাকায় ডেবিট ক্রেডিট করি, তাহলে এটিও মিলে যাবে। তারপর যখন আমরা সমন্বিত রেওয়া মিল করব তখন আমরা রেওয়া মিলের সাথে সমন্বয়ের একটি কম্বিনেশন ঘটাবো এবং এর থেকে আমরা একটি সমন্বিত রেওয়া মিল পাবো, যেখানেও কিন্তু ডেবিট এবং ক্রেডিট দিক সমানভাবে মিলে যাবে। তাহলে এই 3টা পার্ট পর্যন্ত কিন্তু আমাদের উভয় দিক মিলে যাবে, অর্থাৎ ডেবিট সমান ক্রেডিট হবে। কিন্তু আয় বিবরণী যখন আমরা করব, আমি বলেছি যে বিশদ আয় বিবরণী করার যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা। তো এই আর্থিক ফলাফল নির্ণয় করা মানেই হচ্ছে নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করা। তো আমরা জানি যে কিভাবে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে হয়। আমরা একটি প্রতিষ্ঠানে যে পরিমাণ আয় হয়ে থাকে সেই আয় থেকে আমরা সমস্ত ব্যয়গুলোকে বাদ দেই, বাদ দিলে পরে যেটি থাকে সেটি আমাদের নিট লাভ অথবা নিট ক্ষতি হয়। তাহলে এই আয় বিবরণী যখন আমরা করব তখন আয় বিবরণীর দুটো পাশকে কিন্তু প্রথমে মিলিয়ে দিলে হবে না। আমরা আয় বিবরণীতে ক্রেডিটের ঘরে আয়গুলোকে লিখব এবং ডেবিটের ঘরে ব্যয়গুলোকে লিখব। তারপর সবগুলো আইটেম সঠিকভাবে স্থানান্তরের পর আমরা এই ক্রেডিট যে পাশ, আমাদের টোটাল ক্রেডিট পাশ থেকে টোটাল ডেবিট পাশটাকে আমরা মাইনাস করব। তো মাইনাস করলে পরে যে পার্থক্যটা নির্ণীত হবে সেই পার্থক্যটাই হবে আমাদের জন্য নিট লাভ অথবা ক্ষতি। এক্ষেত্রে আয়ের যে দিকটা অর্থাৎ ক্রেডিট দিকের যোগফল যদি বেশি থাকে তাহলে আমাদের যে ঘাটতিটা বা যে পার্থক্যটা নির্ণীত হবে সেটাকে আমরা ডেবিট দিকে বসাবো, তাহলে আবার দুটো আইটেম মিলে যাবে। আমি একটু তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো ক্রেডিট পাশে যদি আমার আয় থাকে 20,000 টাকা এবং ডেবিট পাশে বেশ কয়েকটি আইটেম মিলে ধরে নাও ব্যয় হচ্ছে 17,000 টাকা, 8, 6, 14 এবং 3 17,000 টাকা। তাহলে দেখো ক্রেডিট পাশে আমার আয় হচ্ছে কত, 20,000,
ডেবিট পাশে আমার সবগুলো ব্যয় যোগ করলে হচ্ছে 17,000। তাহলে আমি বলেছি যে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে, মোট আয় থেকে মোট ব্যয়গুলোকে বা নিট আয় থেকে নিট ব্যয়গুলোকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা কার্যপত্র করার সময় আমাদের বিশদ আয় বিবরণীর দুটো কলামই থাকবে, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক। আমার কিন্তু এখানে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করার অবকাশ নেই, আমার এখানে কোনো ধরনের সুযোগ নেই। ছকটা বা ফরম্যাটটাই এমন যে শুধুমাত্র আমাকে করতে হবে যে ওই অ্যামাউন্টগুলো ডেবিট এবং ক্রেডিট পাশে বসাতে হবে। আর হিসাবের শিরোনামটা একেবারেই প্রথম যে কলামটি সেই কলামে লেখা থাকবে, সেটি ধরে সোজাসুজি আমরা শুধুমাত্র টাকার অঙ্কটি বসিয়ে যাব। তাহলে এখানে আমরা শুধুমাত্র টাকার অঙ্কটাই বসাতে পারবো। তো ফাইনালি সবগুলো আইটেম বসানোর পর আমি ব্যালেন্স নির্ণয় করব বা জেন নির্ণয় করব। ব্যালেন্স নির্ণয় করার জন্য আমাকে যেটি করতে হবে, আগে দেখতে হবে যে কোন পাশটা বেশি রয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্রেডিট দিকে আমার অ্যামাউন্টটা বেশি রয়েছে, এখানে 20,000 টাকা রয়েছে। ডেবিট পাশে তিনটি আইটেম মিলে হচ্ছে 17,000 টাকা। তাহলে আমি বুঝে নিলাম এখান থেকে যে আমার মোট আয় হয়েছে 20,000 টাকা এবং ব্যয় হয়েছে তার প্রেক্ষিতে 17,000 টাকা। সো খুব সিম্পল একটা ব্যাপার যে 20,000 টাকা থেকে 17,000 টাকা যদি ব্যয় হয় তাহলে নিট লাভ থাকছে আমাদের 3,000 টাকা। এখন এই 3,000 টাকা আমরা কোথায় দেখাবো? আমরা বলেছি যে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দুটো পাশ মিলে যাবে, সমন্বয় দাখিলারও ডেবিট ক্রেডিট মিলে যাবে, সমন্বিত রেওয়া মিলের ডেবিট ক্রেডিট মিলে যাবে। কিন্তু আয় বিবরণীতে পার্থক্য হবে, কারণ আয় বিবরণী পার্থক্যেরই একটি জায়গা যেখানে আমরা আয় থেকে ব্যয় বাদ দিয়ে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করব। তাহলে এখানে যে পার্থক্যটি নির্ণয় হবে, এই 20,000 টাকা রয়েছে ক্রেডিট পাশে এবং আমরা দেখলাম যে ডেবিট পাশে টোটাল 17,000, তাহলে পার্থক্য করলে হচ্ছে কত, 3,000। এই 3,000 টাকা আমরা নির্ণয় করার পর যেই পাশে কম রয়েছে টাকা সেই পাশেই 3,000 টাকা লিখে দিব। তাহলে দেখো এখানে 20,000, এই পাশেও টোটাল এখন কত হয়ে গেল, 20,000 হয়ে গেল। তারপর আমি একেবারে সবার নিচে এই টোটাল করব এটাকে 20,000 এবং ক্রেডিট দিকেও আমি জেন নামাবো টোটাল 20,000। তাহলে কি হবে, এই পাশটাও মিলে যাবে। আর এই যে 3,000 টাকা আমরা নির্ণয় করলাম, এই 3,000 টাকা সোজাসুজি আমরা আমাদের প্রথম যে কলামটি হিসাবে শিরোনাম থাকবে সেখানে সোজাসুজি আমরা লিখব নিট লাভ অথবা ক্ষতি। তার মানে এই নিট লাভ বা ক্ষতিটা এখানে লিখলে এটা ইন্ডিকেট করবে যে অ্যাকচুয়ালি কত টাকা নেট লাভ বা ক্ষতি হয়েছে। তো এইভাবে আমরা এটা লেখার পর আমাদের কার্যপত্রের যে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, সেই আয় বিবরণীর যে পার্টটা সেটিও সুসম্পন্ন হবে। তাহলে আমরা আমাদের সমন্বিত রেওয়া মিল বা রেওয়া মিল থেকে, রেওয়া মিলে ডেবিট পাশে সম্পদ এবং ব্যয় থাকে, ক্রেডিট পাশে থাকে দায় এবং আয়। তো অলরেডি আমি বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে গিয়ে ডেবিট দিক থেকে ব্যয়গুলোকে অলরেডি নিয়ে এসেছি, ক্রেডিট দিক থেকে আয়গুলোকে অলরেডি সরিয়ে ফেলেছি। তাহলে ওখানে পড়ে থাকলো কি, এই আইটেমগুলোকে নেয়ার পর সেই রেওয়া মিলের মধ্যে যা পড়ে থাকলো তা হচ্ছে ডেবিট পাশের সমস্ত আইটেমগুলি সম্পদ যেটি পড়ে রয়েছে এবং ক্রেডিট পাশের যে আইটেমগুলি রয়ে গেছে সেটি হচ্ছে দায়। তাহলে এবার আমাদের লাস্ট এবং চূড়ান্ত ফাইনাল যে অংশটি সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বছর শেষে সম্পদ এবং দায়ের পরিমাণ কীরূপ সেটি দেখানো হয় যেখানে, সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো এই আর্থিক অবস্থার বিবরণীতেও ঠিক একইভাবে দুটো কলাম থাকবে, একটা ডেবিট টাকার ঘর, একটা ক্রেডিট টাকার ঘর। শুরুতে আমাদের হিসাব শিরোনাম বা হিসাবের নামের একটি কলাম থাকবে, সেখানে আমাদের যে সম্পদ এবং দায়ের যে নামগুলো লেখা আছে সেই নামগুলোর সোজাসুজি আমরা কি করব, সম্পদগুলোকে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে বসিয়ে দেব এবং দায়গুলোকে অলরেডি যেটা সেট করা আছে অর্থাৎ যেগুলো রয়ে গেছে সেগুলোকে শুধুমাত্র তুলে নিয়ে
বসিয়ে দেওয়া, সেগুলোকে সম্পদগুলোকে ডেবিট পাশে বসিয়ে দেওয়া এবং দায়গুলোকে ক্রেডিট পাশে বসিয়ে দেওয়া। তো এই উদ্দীপক থেকে সম্পদ এবং দায়গুলোকে নিয়ে ডেবিট এবং ক্রেডিট পাশে আমরা বসাবো। এই বসানোর পর আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি। সমস্ত আইটেমগুলো বসানোর পর আমাদের মনে রাখতে হবে ছোট্ট আরেকটি কাজ বাকি রয়ে গেছে, যেটা একটু আগেই আমরা সম্পন্ন করেছি। সেটি হচ্ছে আয় বিবরণীতে আমরা যে নিট লাভ বা ক্ষতিটি নির্ণয় করেছি, সেই নিট লাভ বা ক্ষতিটি অ্যাকচুয়ালি কে পাবে বা এটি কার অংশ। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানে যদি নিট লাভ বা ক্ষতি হয় তাহলে সেটি মালিকানা সত্ত্বের অংশ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ যদি প্রতিষ্ঠানটিতে নিট লাভ হয় তাহলে সেটি মালিক ভোগ করবে, আবার যদি কোনো কারণে প্রতিষ্ঠানটিতে নিট ক্ষতি হয় তাহলে সেই দায়টাও মালিককেই নিতে হবে। কাজেই এই নিট লাভ বা ক্ষতির যে ব্যাপারটি, সেটি মালিকানা সত্ত্বের একটি অংশ। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন করি তখন কিন্তু সেখানে এক পাশে আমরা সম্পদ ও সম্পত্তি সমূহ লিখি, আর অপর পাশে আমরা দায় ও মালিকানা সত্ত্বগুলোকে লিখি। আমরা জানি আমাদের যে হিসাব সমীকরণ সেটি হচ্ছে A=L+OE সমীকরণ আমাদেরকে যেটি বলে বা যেটি বোঝায় সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠানে যত টাকার সম্পত্তি থাকবে ঠিক তত টাকারই দায় ও মালিকানা সত্ত্ব থাকবে। অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্ব মিলে মোট সম্পদের সমান হবে। এইটার জন্যই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এক পাশে সম্পদ লিখব, মোট সম্পদ লেখার পর অপর পাশে আমরা দায় ও মালিকানা সত্ত্ব লিখব। তাহলে দায় ও মালিকানা সত্ত্ব যদি আমি লিখতে যাই, প্রথমে আমি দায়গুলো লিখলাম, লিখার পর মালিকানা সত্ত্ব লেখা যখন শুরু করব তখনই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মালিকানা সত্ত্বের যে অংশ প্রথম এবং প্রধান যে মূলধন, আমরা প্রথমে হয়তো সেটি লিখব মূলধন। এই মূলধনের সাথে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি করি, নিট লাভ হলে সেটিকে যোগ করি। কারণ এই নিট লাভ হলে এটি আসলে কার প্রাপ্য, প্রতিষ্ঠানের মালিকের প্রাপ্য, মালিকই সেটিকে ভোগ করবে। কাজেই আমরা মূলধন লিখব, মূলধনের সাথে নিট লাভটিকে যোগ করব, উত্তোলন থাকলে আমরা কি করব, মাইনাস করব, তাহলে মালিকানা সত্ত্ব নির্ণীত হবে। তাহলে একটু আগে যে আমরা আমাদের নিট লাভটি নির্ণয় করলাম, এই যে ৩,০০০ টাকার যে নিট লাভ আমরা নির্ণয় করলাম, এই ৩,০০০ টাকার নিট লাভ তাহলে কি হবে, মালিকানা সত্ত্বের অংশে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করলে দেখবে যে আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করে নিট লাভ নির্ণয় করি, এই নিট লাভের অংশটিকে আমরা যে লিখেছি ৩,০০০ টাকা, এটা কিন্তু ডেবিটের ঘরে লেখা আছে। লক্ষ্য করে দেখো, এটি আমাদের একটি ব্যালেন্স নির্ণীত হয়েছে। এই ব্যালেন্সটা লেখা আছে কোথায়, ডেবিট পাশে। তো এক্ষেত্রে আমরা অন্যান্য প্রত্যেকটা অংশের ক্ষেত্রে যেমন যেটি দেওয়া মিলে ডেবিট পাশে রয়েছে, সেটি কিন্তু বিশদ আয় বিবরণী করার সময় ডেবিট পাশেই যাবে, আবার আর্থিক অবস্থার বিবরণী করার সময় ডেবিট পাশেই যাবে। কিন্তু এই নিট লাভের ক্ষেত্রে বা নিট ক্ষতির ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা যখন ব্যালেন্স নির্ণয় করব তখন আমরা দেখব নিট লাভ হলে সেটি চলে আসবে ডেবিটের ঘরে। অর্থাৎ অ্যামাউন্টটা আমি লিখেছি কোথায়, ডেবিটের ঘরে। কেন লিখেছিলাম ডেবিটের ঘরে, কারণ ডেবিটের ঘরে এই জেটটা লেখার পরই কিন্তু আমার ডেবিট এবং ক্রেডিট উভয় দিক সমান হয়েছে। কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করার সময় এইটুকু মেধা বা জ্ঞান আমাকে প্রয়োগ করতে হবে বা খাটাতে হবে যে অ্যাকচুয়ালি যে নিট লাভ হলো সেটা কার অংশ,
সেটা মালিকানা সত্ত্বের অংশ। তাহলে সেটা যদি মালিকানা সত্ত্বের অংশ হয়ে থাকে, তাহলে এই নিট লাভটিকে কি করতে হবে? মালিককে বুঝিয়ে দিতে হবে। তাহলে এটি কি আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে যাবে না ক্রেডিট পাশে? নিঃসন্দেহে ক্রেডিট পাশে যাবে, কারণ আমরা জানি যে মালিকানা সত্ত্ব এটিও আসলে এক প্রকার দায়। এটাকে অন্তর্দায় বলা হয় প্রতিষ্ঠানের। একটা প্রতিষ্ঠানে অন্তর্দায়, বহির্দায়, দুই ধরনের দায়ী থাকতে পারে। তো কাজেই আমরা যদিও বিশদায় বিবরণী করার সময় এই নিট লাভটি ডেবিট পাশে আমরা লিখে রাখবো বা লিখব, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করার সময় মনে রাখতে হবে যে এটি কি অ্যাকচুয়ালি, এটি নিট লাভ না নিট ক্ষতি। তো যদি নিট লাভ হয় তাহলে এটিকে চোখ বন্ধ করে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে নিতে হবে, কারণ নিট লাভ হলে সেটা মালিককে বুঝিয়ে দিতে হবে, মালিকের অংশ। আবার যদি নিট ক্ষতি হয় তাহলে মালিকের মূলধনের সাথে সেটিকে যোগ না করে আমরা কি করি? মালিকের মূলধন থেকে সেটিকে মাইনাস করি। তাহলে নিট লাভ যদি হয় তাহলে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসাবো, আবার নিট ক্ষতি যদি হয় তাহলে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসাবো। এই ফাইনালি তুমি দেখবে সমস্ত কাজ করার পর, অর্থাৎ রেওয়া মিলে, উদ্দীপকের রেওয়া মিলটিতে যে হিসাব শিরোনামগুলো দেয়া ছিল সেই সমস্ত হিসাব শিরোনামগুলোকে আমরা সব জায়গায় সঠিকভাবে সেট করলাম। সেট করার পরও আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা মিলবে না। কেন মিলবে না? কারণ ওখানে আমি যে বিশদায় বিবরণী প্রস্তুত করেছি সেই বিশদায় বিবরণীতে আমাকে আরেকটি ইনফরমেশন দেওয়া হয়েছে, বা আমরা আরেকটি ইনফরমেশন সেখান থেকে নির্ণয় করেছি, সেটি হচ্ছে নিট লাভ বা ক্ষতি। তাহলে এই আইটেমটিকে বাদ দিয়ে আসলে আমাদের পূর্ণাঙ্গ হিসাব প্রস্তুত করা সম্ভব হবে না। কাজেই নিট লাভ যদি হয় তাহলে মনে রাখবে নিট লাভটা বিশদায় বিবরণীর ডেবিট পাশে লেখা থাকবে। তা আমরা সেটিকে আর্থিক অবস্থার বিবরণী করার ক্ষেত্রে ক্রেডিট পাশে বসাবো, কারণ আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশেই দায় ও মালিকানা সত্ত্বসমূহ লেখা হয়। আবার বলেছি যে যদি নিট ক্ষতি হয় তাহলে সেটিকে আমরা আর্থিক অবস্থা বিবরণীর ডেবিট পাশে বসাবো, কারণ নিট ক্ষতি বা ব্যয় হলে সেটা ডেবিট হয় নিয়ম অনুযায়ী বা সূত্র অনুযায়ী। এভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে শুধুমাত্র সেই হিসাবের শিরোনামগুলোকে আইডেন্টিফাই করে যে এটা সম্পদ, এটা দায়, আমরা শুধুমাত্র স্থানান্তর করেছি মাত্র। তো এখানে এই যে আমি আলোচনাটুকু করলাম যে আমাদের কয়েকটি কার্যপত্রের অংশ নিয়ে বা পার্ট নিয়ে, সেই প্রত্যেকটি পার্ট তুমি যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে যে এখানে অ্যাকচুয়ালি যত গর্জে তত বর্ষে না। কেন যত গর্জে তত বর্ষে না? কারণ হলো যে এখানে আমাকে যা করতে হয় তার বেশিরভাগ অংশেরই কিন্তু এখানে হিন্টস দেয়া থাকে বা তথ্যগুলো সুন্দর করে সাজিয়ে দেয়া থাকে। আমার কাজটাই হয় মূলত এগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করা, নিয়ম অনুযায়ী যেই ছকের অধীনে যাওয়ার কথা বা যেই অংশের অধীনে যাওয়ার কথা সেই অংশে নিয়ে যাওয়া, এর চাইতে বেশি কিছু নয়। তো আমরা আশা করব যে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত কার্যপত্র খুব সহজেই করতে পারবো। এই জন্য করতে পারবো কারণ কার্যপত্রের এই সবগুলো অংশের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটি সেটি হচ্ছে সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা। তো বাকি যে কাজগুলো রয়েছে আমি তোমাদেরকে একটু আগে উদাহরণ সহই বুঝিয়ে বলেছি যে আমাদের ফার্স্ট যে অংশটি বা প্রথম যে অংশটি সেটি হচ্ছে রেওয়া মিল। সেটি আমরা কি করব? উদ্দীপক থেকে ঘাড়ে ধরে সরাসরি এনে হুবহু বসাবো। তাহলে আমার কি প্রথম অংশের কাজ শেষ, যেখানে তোমার কোনো ধরনের বুদ্ধি বা মেধার প্রয়োগ করতে হয়নি। আবার দ্বিতীয় অংশে আমরা যখন সমন্বয় জাবেদা করব, সেই সমন্বয় জাবেদাটাই হবে তোমার বুদ্ধি খাটানোর মূল জায়গা, যেখানে বুদ্ধি না খাটালে পরে তোমার পক্ষে কোনোদিনও এই অঙ্কটা কমপ্লিট করা সাকসেসফুলি সম্ভব হবে না। তাহলে সমন্বয়ের যে বিষয়গুলো থাকবে সেই সমন্বয়ের বিষয়গুলোকে খুব ঠান্ডা মাথায় আমাদের বুঝে শুনে তারপর কিন্তু দাখিল করতে হবে, না হলে ভুল হবার সম্ভাবনা থাকবে ব্যাপক। এবং কার্যপত্র এমন
একটা ছক বা ফরম্যাটে হয়ে থাকে যে যেখানে আসলে একটা যদি ভুল হয় তাহলে তার জের কিন্তু বেশ কয়েকটা জায়গায় চলে যায়। অর্থাৎ একটা জায়গায় ভুল হলে তখন ওই বাকি যেই যেই জায়গাগুলিতে গিয়েছে সবগুলো জায়গাতেই কিন্তু একটা সংশোধন আনতে হবে। তো কাজেই আমরা কাজ করার সময় একটু সাবধান থাকব, সচেতন থাকব, তাহলেই আমাদের এই কার্যপত্রের ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে, খুব সিম্পল হয়ে যাবে। আর আমি এখানে রেওয়ামিল হুবহু কপি পেস্ট করে বসালাম। সমন্বয় জাবেদার ক্ষেত্রে শুধুমাত্র বা দাখিলার ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটু বুদ্ধির প্রয়োগ করলাম যে আমরা এখানে কৌশলগতভাবে বা নিয়ম অনুযায়ী কাজগুলো করব। তারপর তৃতীয় যে অংশটি আমাদের, সেই তৃতীয় অংশে আমরা সমন্বয় দাখিলার পর সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করব। সমন্বিত রেওয়ামিলের পর আমরা আয় বিবরণী করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তো দেখো, আসলে এই সমন্বয় জাবেদা ছাড়া বাকি কোথাও তোমাকে কিন্তু বিন্দুমাত্র ক্রিটিক্যাল কোনো টাস্ক করতে হয়নি। কেননা তুমি যখন সমন্বয় জাবেদা করছো তখন তুমি এখানে বুদ্ধির প্রয়োগ ঘটাচ্ছ, তোমার মেধার প্রয়োগও কিন্তু ঘটাচ্ছ। কারণ তোমাকে সমন্বয় জাবেদার যে ব্যাপারটি সেটি পড়ে খুব ভালোভাবে নিয়ম অনুযায়ী কিন্তু পোস্টিং দিতে হবে বা লিপিবদ্ধ করতে হবে। ওইখানে কোনো প্রকার ভুল করা যাবে না। তাহলে আমরা সমন্বয় জাবেদায় কী করব? সমন্বয় জাবেদাগুলোকে লিপিবদ্ধ করব মাত্র। আর এখানে আমি বলেছি সর্বোচ্চ বুদ্ধির খেলা হবে বা সর্বোচ্চ মেধার প্রয়োগ এখানে ঘটবে। তাহলে এইভাবে আমরা সমন্বয় দাখিলা করার পর তৃতীয় অংশে আমরা যেটি করব সেটি হচ্ছে সমন্বিত রেওয়ামিল। আমি শুরুতেই বলেছি সমন্বিত রেওয়ামিল মানেই হচ্ছে একটি আধুনিক লেটেস্ট ইনফরমেটিভ একটি রেওয়ামিল। অর্থাৎ তোমার এই যে সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা তুমি করলে, সেই সমন্বয় দাখিলা বা জাবেদায় সমন্বয় জাবেদা বা দাখিলা যে রেওয়ামিলগুলিকে তোমার ইন্ডিকেট করে বা যেই রেওয়ামিলগুলির সাথে সম্পৃক্ততা দেখায়, সেই রেওয়ামিলের সেই হিসাব শিরোনামগুলোর সাথে এগুলোকে এখন আমরা কি করব? সমন্বয় করব, করে আমরা সমন্বিত রেওয়ামিলে আপডেট করে লিখব। এই কাজটি কিন্তু খুবই সহজ বা সিম্পল একটি কাজ, যে আমরা রেওয়ামিলে আমি শুরুতেই বলে নিয়েছি, তোমাদের এরকম উদাহরণ দিয়েছি যে 10,000 টাকা রেওয়ামিলে আছে বেতন, পরবর্তীতে সমন্বয়ে বেতন আরও ডেবিট হয়েছে 2,000 টাকা। তাহলে এবার সমন্বিত রেওয়ামিলে আমরা আসলে কি লিখব, কত লিখব? সমন্বিত রেওয়ামিলে আমরা লিখব 10 আর 2 12,000 টাকা। তাহলে সমন্বিত রেওয়ামিলে 12,000 টাকা লেখার মানেই হচ্ছে যে আমরা পূর্বের যে রেওয়ামিল ছিল সেই রেওয়ামিলে যে কিছু বিষয় বাদ পড়ে গেছে বা কিছু ভুলভ্রান্তি ছিল সেগুলোকে সংশোধন করে আমরা একটা আপডেট দাখিলা দিয়ে ফাইনালি কি করেছি? আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বেতন বাবদ মোট ব্যয় হচ্ছে এখন 12,000 টাকা। অর্থাৎ সমন্বিত রেওয়ামিলে যে আইটেমগুলি থাকবে দ্যাট ইজ দ্য ফাইনাল। অর্থাৎ ওইটার উপর ভিত্তি করেই তোমাকে পরবর্তী কাজগুলো করতে হবে। তো দেখো, এই কার্যপত্র বা ওয়ার্কশিট করার লক্ষ্যটা আমি শুরুতেই তোমাদেরকে বলেছি যে এখানে কার্যপত্র বা ওয়ার্কশিট প্রস্তুত করা হয় চূড়ান্তভাবে আর্থিক বিবরণী প্রস্তুতের আগে, আবার একটু সবগুলো বিষয়কে একটু রেকটিফাই করে না, একটু যাচাই করে না যে কোনো প্রকার ভুল ত্রুটি নিয়ে আমি আমার চূড়ান্ত হিসাবটি প্রস্তুত করতে যাচ্ছি কিনা। কারণ সমস্ত এই অংশ এত বড় একটি কাজ আর্থিক বিবরণী, সে আর্থিক বিবরণী খুব কষ্ট করে করার পর শেষে গিয়ে যদি দেখি যে মিলে না, তাহলে কি হবে? মন নষ্ট হয়ে যাবে, আমরা হতাশ হয়ে যাব, ভেঙে পড়ব। কারণ আমরা সেই না মেলার কারণ তখন অনুসন্ধান করতে হবে আমাদের, এবং সঠিক কারণটি সেখানে আবার নতুন করে সমন্বয়পূর্বক লিখতে হবে। তো পরীক্ষার হলে আসলে এতটা সময় পাওয়া খুব দুষ্কর। একবারে যদি আমাদের অঙ্কটি সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে না পারি, তাহলে কি হবে? যে আমাদের এই প্রত্যেকটা অঙ্কের ধারে কাছে আমরা যেতে পারবো না, ওই একটি অঙ্ক নিয়েই আমাদের বসে থাকতে হবে। কোনো রকমে সেটিকে শেষ করব অনেকটা সময় নিয়ে, তারপরও আবার যদি দেখি যে সেখানে
কোনো ভুল, সেই ভুল খুঁজতে গিয়ে আরও 2টি অঙ্কের সময় নিঃসন্দেহে চলে যাবে। কাজেই এই ভুল যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, আর এই কারণেই কার্যপত্র বা ওয়ার্কশিটটি প্রস্তুত করা হয়। তো আমি আশা করব যে তোমাদেরকে কার্যপত্রের যে স্টেপগুলো বা ধাপগুলো আমি সেটি ক্রোনোলজিক্যালি তোমাদেরকে বুঝিয়েছি বা আমি বোঝাতে সক্ষম হয়েছি। আমি এর আগের ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছি, প্রিভিয়াস আরও বেশ বিগত সময়ের কার্যপত্রের উপর আমার আরও ক্লাস ছিল কিছু, সেইগুলোতে আমি একেবারে চার্ট সহ ছক করে যে নির্দিষ্ট ফরম্যাট কার্যপত্রের সেখানে আমি অঙ্ক করে দেখিয়েছি। তোমরা ফেসবুকে সেই ভিডিওটি অবশ্যই আছে, পাবে, প্রয়োজনে আবার সেটা দেখে নিবে। তো আমরা এখন আমাদের আলোচনার একটা ফিডব্যাক পর্যায়ে যাব, অর্থাৎ আমরা এখন একটি সমন্বয় জাবেদা একটা উদ্দীপকের আলোকে প্রস্তুত করব কিভাবে করতে হয়, বা আমরা আমাদের যে কৌশলের কথাটি বলেছিলাম যে কিভাবে আমরা সহজে সমন্বয় জাবেদা শিখতে পারবো বা করতে পারবো, সেটি এখন দেখাবো তোমাদেরকে। তো এটি করার সময়, হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্ক করার সময় আসলে আমি বলেছি তোমাদেরকে যে প্রথমে মনের ভেতরে যে ভয় সেটিকে দূর করে নিতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস আনতে হবে। ভয় পেলে চলবে না, ভয় পেলে তোমার দ্বারা কখনোই হিসাব বিজ্ঞানে ভালো করা সম্ভব হবে না। তুমি যত